আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের 16তম এপিসোডে। আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সকল অস্বাভাবিক এবং অপ্রকৃত ঘটনাগুলো আমাদের মেইল করতে ভুলবেন না। আর আজকে অবধি যারা আমাদের সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই আমাদের দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সই আছে আজকের ঘটনায়। নমস্কার ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি অপূর্ব, আমার বাসা কলকাতার একটি জায়গায়। আমি আজকে একটি ঘটনা আপনাকে বলতে চাই। ঘটনাটি আমার বড় দাদুর কাছে থেকে শোনা। ঘটনাটি আমি যেভাবে শুনেছি আমি সেভাবে বলছি। মল্লিক ভিলা, এটি ছিল পুরনো পরিত্যক্ত একটি জমিদার বাড়ি। সেখানে কিছু তরুণ যুবকেরা একবার এসেছিল। তারা ছিল আহনাফ, সায়েম, তনু এবং অদ্রিজা। চারজনে ছিল অতি প্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী এবং ভূত চিহ্ন নিয়ে ডকুমেন্টারি তৈরির নেশা ছিল তাদের। মল্লিক ভিলা প্রায় 2 শতাব্দী পুরনো। স্থানীয় লোকজনের বিশ্বাস এই বাড়িটি কালো জাদুকর অভিশাপে জর্জরিত। প্রায় 50 বছর আগে এই বাড়ির শেষ জমিদার প্রশান্ত মল্লিক এক ভয়ঙ্কর তান্ত্রিককে দিয়ে একটি কালাজিনকে বশ করেছিলেন, কেবল নিজের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির জন্য। কিন্তু সেই জিন, যার নাম ছিল আজনাত, ছিল অত্যন্ত বন্য ও ক্ষতিকারক। জনশ্রুতি আছে জমিদার তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন এবং আজনাত জমিদারের গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। কিছু কিছু সদস্য নাকি ছাদ থেকে আত্মহত্যা করেছিল, কেউ কেউ নাকি গলায় দড়ি দিয়েছে, আবার কেউ কেউ নাকি বিষ পান করে নিজে নিজেই মারা গেছে। এরপর থেকে বাড়িটি জনশূন্য। আহনাফ, দলের প্রধান, একটি পুরনো খবরের কাগজের কাটিং হাতে নিয়ে বলল, সবাই প্রস্তুত তো? এই বাড়ির ভেতরে সেই কালো জাদুকর বেদি আছে যেখানে আজনাতকে বশ করা হয়েছিল। আমাদের লক্ষ্য তার ছবি তোলা। চারজনই তাদের ক্যামেরা, রেকর্ডিং সরঞ্জাম এবং টর্চ লাইট নিয়ে বাড়ির মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। চারপাশ নিস্তব্ধ, কেবল তাদের পায়ের শব্দ আর শুকনো পাতার মচমচে আওয়াজ। বাড়ির ভেতরে ঢুকতেই তারা তীব্র শ্যাওলা ও পচা গন্ধ অনুভব করলো। বিশাল হলঘরটি ধুলো আর মাকড়সার জালে ঢাকা। ভাঙা ঝাড়বাতিগুলো যেন কোনো প্রাচীন অভিশাপের নীরব সাক্ষী। সাইম তার ইনফ্রারেড ক্যামেরা সেট করতে গিয়ে বলল, টেম্পারেচার হঠাৎ করে 4 ডিগ্রি কমে গেছে, এটা স্বাভাবিক নয়। কিছুক্ষণ পর তারা দোতলার একটি করিডোর ধরে হাঁটছিল, যখন অদ্রিজা হঠাৎ থেমে গেল। তোমরা কিছু শুনলে? ফিসফিস করে জিজ্ঞাসা করলো সে। সবাই কান পাতল। দূরে গভীরে নিচ থেকে কেউ যেন ভারী শিকল টেনে নিয়ে যাচ্ছে, এমন একটি শব্দ। আহনাফ বলল, জিনিসপত্র ভেঙে পড়ার শব্দ হবে হয়তো। আমরা চলি, বেদির নিচে সেলাইয়ের থাকার কথা। তবে শব্দটা থামলো না, বরং তা যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক করতে শুরু করলো। ভয়ের শীতল স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নেমে গেল। করিডোরের শেষ প্রান্তে একটি পুরনো বিশাল কাঠের দরজা। সেখানে পৌঁছানোর পর তনু লক্ষ্য করলো দরজার পাল্লায় অসংখ্য অদ্ভুত প্রতীক এবং কিছু না জানা অক্ষরে কিছু মন্ত্র লেখা আছে। এগুলো কালো জাদুর চিহ্ন। আজনাতকে আটকে রাখার চেষ্টা হয়েছিল এখানে। তনু আতঙ্কিত স্বরে বলল। তারা কোনো মতে দরজার ভেতরের দিকে চলে গেল এবং নিচে নামার একটি সিঁড়ি খুঁজে পেল। সিঁড়ি বেয়ে নেমে তারা প্রবেশ করলো এক স্যাঁতস্যাঁতে অন্ধকার কুঠুরিতে। ঠিক যেমনটা তারা অনুমান করেছিল, এটা ছিল সেই গুপ্ত সেলার। সেলারটির মাঝখানে একটি পাথরের বেদি। বেদির ওপরে এখনও রক্ত শুকিয়ে কালো লেগে আছে এমনটা হয়ে আছে, বরং তার পাশে পড়ে আছে একটি মানুষের মাথার খুলি। বেদির চারপাশে গোল করে সাজানো ছিল পশুর হাড়গোড়, মানুষের মাথার কঙ্কাল এবং একটি জীর্ণ কালো চামড়ার পুঁথি। এটা দেখে তারা নিশ্চিত হলো এটাই সেই
কালো জাদুর বেদি। আহনাফ সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। সাইম ভয়ে কাঁপা কাঁপা হাতে পুঁথিটি তুলে নিল। পুঁথিটি ছিল অত্যন্ত ঠান্ডা এবং তাতে এমন কিছু লেখা ছিল যা তাদের কল্পনার বাইরে। হঠাৎ বাইরে থেকে আসা একমাত্র ছোট জানালাটি দিয়ে এক ঝলক কালো ধোঁয়া সেলারের ভেতরে প্রবেশ করলো। অদ্রিজা চিৎকার করলো, পালাও পালাও, এই জিনিসটি এখানে। কালো ধোঁয়ার দ্রুত ঘন হয়ে উঠল এবং এক মুহূর্তে তা একটি দীর্ঘ বিভৎস রূপে পরিণত হলো। তার চোখগুলো ছিল অগ্নিশিখার মতো লাল এবং শরীর থেকে সালফারের মতো গন্ধ আসছিল। এটাই ছিল সেই ভয়ঙ্কর জিন আজনাত। জিনটি একটি চাপা তীব্র শব্দ করে তাদের দিকে হাত বাড়ালো। শব্দটি কোনো মানুষের ছিল না, বরং ছিল শত শত পোকা একসঙ্গে ডাকার মতো একটি বিকট আওয়াজ। জিনটি গর্জন করে উঠল, কে তোমরা? কেন আমার অভিশাপের ঘুম ভাঙালে? তোমরা কি জানো এর শাস্তি মৃত্যু? আহনাফ ভয়কে দমন করে ক্যামেরা নিয়ে পিছিয়ে যেতে সেতে বলল, আমরা শুধু এর ডকুমেন্টেশন করতে এসেছি, আমরা কাউকে বিরক্ত করতে চাইনি। জিনটি হাসলো, তা ছিল বিভৎস। সেই হাসি ছিল হিমশীতল এবং হাড় কাঁপানো। বিরক্ত করনি, এই জাদুর বাঁধন ছিন্ন করার চেষ্টা করেছো তোমরা, এ পুঁথি নিয়েছো তোমরা। সাইমের হাত থেকে পুঁথিটা হঠাৎ করে শূন্যে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে জিনের হাতে চলে গেল। জিনটি পুঁথিটি ধরে জোরে জোরে পড়তে শুরু করলো। প্রতিটি শব্দ যেন সেলারের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে সেলারের ভেতরে অন্ধকার আরও গাঢ় হতে শুরু করলো। হঠাৎ তনু লক্ষ্য করলো সাইম মাটিতে পড়ে ছটপট করছে। তার হাত পা যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে মোচড়ানো হচ্ছে। জিনটি সাইমের দিকে তাকিয়ে একটি চাপা শব্দ করলো এবং সাইমের মুখ থেকে ফেনা বের হতে শুরু করলো। আহনাফ এবং আদ্রিজা দুজনে আতঙ্কে জমে গেল। জিনটির উদ্দেশ্য পরিষ্কার, এটা তাদের আঘাত করতে চায়, কিন্তু সাধারণ আঘাত নয়, কালো জাদুর শক্তি দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতে চায়। জিনটি সাইমকে ছেড়ে এবার আদ্রিজার দিকে এগিয়ে গেল। আদ্রিজা তখন চোখ বন্ধ করে ভয়ে কাঁপছিল। সে শুধু তার মায়ের শেখানো একটি মন্ত্র জপ করছিল। একসময় সে সাহস করে ফিসফিস করে দোয়াটি বলতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে যখনই সেই মন্ত্রটা উচ্চারণ করলো, জিনটির শরীর থেকে একটি তীব্র শিউরে ওঠা শব্দ নির্গত হলো। তার কালো ধোঁয়ার শরীর থেকে যেন আগুন ছিটকে বেরোচ্ছে। জিনটি যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আহনাফ চিৎকার করে বলল, আদ্রিজা থামিস না, জোরে বল। আদ্রিজা এবার আরও জোরে এবং আত্মবিশ্বাসের সাথে দোয়াটি বলতে শুরু করলো। জিনটি তখন সাইমকে ছেড়ে পুরো শক্তি দিয়ে আদ্রিজাকে আক্রমণ করতে চাইলো, কিন্তু সেলারের দেওয়ালে খোদাই করা কালো জাদুর চিহ্নগুলো হঠাৎ করে আলো ঝলমল হয়ে উঠলো, যেন কোনো বিপরীত শক্তি কাজ করছে। জিনটি অসহ্য যন্ত্রণায় গর্জন করে উঠল এবং পুঁথিটি সজোরে পাথরের বেদির ওপর ছুঁড়ে মারল। পুঁথিটি সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই মুহূর্তে এক বিকট বিস্ফোরণের শব্দে জিনটি আবার ঘন কালো ধোঁয়ায় পরিণত হলো এবং দ্রুত জানালা দিয়ে বেরিয়ে গেল। আহনাফ আর তনু তৎক্ষণাৎ সাইমের দিকে ছুটে গেল। সাইম জ্ঞান হারিয়েছিল, তবে তার শরীরে খিঁচুনি থেমে গিয়েছিল। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তারা সাইমকে ধরে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো এবং বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে এলো। বাইরে আসার পর তারা লক্ষ্য করলো মল্লিক ভিলার ওপরের আকাশে একটি অদ্ভুত ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে, ঠিক যেখানে আজনাত অদৃশ্য হয়েছিল। তারা বুঝতে পারলো কালো জাদুর পুঁথি নষ্ট হয়ে যাওয়ায় জিনটি সেই মুহূর্তের জন্য দুর্বল হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে আজনাত পুরোপুরি ধ্বংস হয়নি, শুধু তার শক্তির উৎস সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। মল্লিক ভিলায় তোলা তাদের ছবি বা ভিডিওতে কোনো ভৌতিক দৃশ্য ধরা পড়েনি, তবে তাদের টেপ রেকর্ডারে কেবল একটি তীক্ষ্ণ হিসির শব্দ এবং অদ্রিজার দোয়ার অংশটুকু রেকর্ড হয়েছে। সাইমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা কোনো শারীরিক অসুস্থতা খুঁজে পাননি, তবে তিনি কয়েকদিন ধরে মানসিক ধাক্কায় আচ্ছন্ন ছিলেন। এই ঘটনার পর তারা আর কখনো অতিপ্রাকৃত অনুসন্ধানে যাননি। তারা বুঝেছিল কিছু রহস্যকে শুধু দূর থেকে সম্মান করাই ভালো। আর কালো জাদুর অভিশাপ যে শুধু গল্প নয়, এক ভয়াবহ বাস্তবতা তা তারা হাড়ে হাড়ে অনুভব করতে পেরেছিল। এই ছিল আমার ঘটনা ভাই। ঘটনাটি আমার বড় দাদু যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে বললাম। তো ঘটনাটি কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর পরবর্তীতে আমার কাছে আরও ঘটনা আছে, আপনি যদি ঘটনাটি শেয়ার করেন পরবর্তীতে নিশ্চয়ই ঘটনাগুলো আবার পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন।
কেমন লেগেছে আপনাদের ঘটনাটি আমাকে জানাবেন। যদি ভালো লাগে জানাতে ভুলবেন না, খারাপ লাগলেও আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আরেকবারও বলে দিই, আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com। আপনাদের সাথে থাকলে এগিয়ে যাব বহুদূর। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার ওষুধ হিসাবে কাজ করে। পরবর্তী এপিসোড অবধি সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়ের সময়ের সঙ্গে থাকবেন। ততক্ষণ অবধি আসসালামু আলাইকুম।